সবার প্রথমে আমি এটাই বলবো, আমি একটু জেনে বুঝেই আমের চাটনিটাকে একটু বেশি করে বানিয়ে রাখি। এই চাটনিটা সকালের ব্রেকফাস্ট থেকে একদম ডিনার পর্যন্ত প্রত্যেকটার সাথেই কিন্তু আমার চাই চাই। এর মধ্যে না আছে তেল আর না আছে জল। তারপরেও কিন্তু এটা 6 মাস থেকে বেশি রেখে আপনারা খেতে পারবেন। তবে এটা এতটাই টেস্টি হয় যে 6 মাস পর্যন্ত মোটেও থাকে না। এই পদ্ধতিতে যদি আপনারা আমের চাটনিটাকে বানিয়ে থাকেন, তাহলে দীর্ঘদিন পর্যন্ত আপনারা এটাকে সংরক্ষণ করতে পারবেন। ভিডিওটা যদি ভালো লাগে, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। হাইপ অপশনটি অবশ্যই প্রেস করে দেওয়ার অনুরোধ রইল। সবার প্রথমে এখানে আমি 1 কেজি আম নিয়ে নিয়েছি। বাজারে কিন্তু এখন খুব ভালো দুর্দান্ত আমগুলো পাওয়া যাচ্ছে। যেদিকেই তাকানো যায় সেদিকেই কিন্তু এই সবুজ আমগুলো দেখতে পাওয়া যাচ্ছে। আমগুলোকে এখানে খুব ভালো করে ঠিক এরকম ভাবে রগড়ে রগড়ে ধুয়ে নিতে হবে, যাতে ওপরের যে ধুলোবালি ময়লাগুলো আছে সেগুলো যাতে বেরিয়ে যায়। আমগুলোকে এখানে আমি খুব ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি। এরপর একটা সুতির নরম কাপড়ের সাহায্যে আমগুলোকে খুব শুকনো করে মুছে নিতে হবে, যাতে এর মধ্যে কোনো প্রকারেই জলটা না থাকে। সেটা কিন্তু খুব ভালো করে খেয়াল রাখতে হবে। প্রত্যেকটা আমকেই আমি খুব শুকনো করে মুছে নিয়েছি। এবার আমগুলোর খোসাগুলো আমি ছাড়িয়ে নেব। তার জন্য প্রথমেই আমের এই মাথার সামনেটা, যেখানটায় আমের বোটাটা আছে, সেটাকে এইভাবে কেটে বাদ দিয়ে দিতে হবে। না হলে বোটার কাছে কাটতে গেলেই দেখবেন একটু কষ মতো বেরোয়, সেটা কিন্তু চাটনির মধ্যে গেলে সেটা খুব একটা ভালো না। যাই হোক, এখানে আমি আমের খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। আর খুব ভালো করে খেয়াল করলে দেখবেন আমের মধ্যে ঠিক হোয়াইট হোয়াইট যেরকম পার্টটা আছে, এই রকম ধরনের আমই কিন্তু আপনাদের বাজার থেকে কিনে আনতে হবে। ঠিক এই রকমই কাঁচা আম কিনে আনতে হবে। এরপর আমগুলোকে আমি কেটে নিচ্ছি। এখানে খুব বেশি সাইজ করে কাটতে হবে না, রাফলি চপ করে নিতে হবে। আর আমগুলোর মাঝখানে যে হার্ড পার্টটা আছে, মানে যেখানটা বীজটা আছে, সেটাকেও কিন্তু কেটে আমি ফেলে দিচ্ছি। প্রত্যেকটা আমকেই আমি কেটে নিয়েছি আর রাফলি এইভাবে চপ করে নিয়েছি। একটা বাটির মধ্যে আমি আমগুলোকে এভাবে নিয়ে নিচ্ছি। এবার একটা কুকারে আমি নিয়ে নিচ্ছি জল। বেশি খুব একটা জল নিইনি, অল্প পরিমাণেই নিয়েছি, আর একটা স্ট্যান্ড লাগিয়ে দিচ্ছি। আপনারা চাইলে স্ট্যান্ড না থাকলে যে কোনো বাটিও রাখতে পারেন। তার উপরে আমি আমের বাটিটাকে এইভাবে রেখে দেবো। আজকে কুকারে ঠিক এইভাবে আমটাকে আমি সেদ্ধ করে নেব। এতে একটাই কাজ হবে, সেটা হচ্ছে আমের মধ্যে কোনো প্রকার জল যাবে না, আর আমটাও কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আমটা সেদ্ধ করার জন্য এখানে হাই ফ্লেমে আমি 3 থেকে 4টে সিটি দিয়ে নেব। এখানে দেখতেই পাচ্ছেন আমগুলো কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে। এইভাবে যদি আমটাকে সেদ্ধ করে নেওয়া হয়, তাহলে কিন্তু সারা বছর আপনারা সংরক্ষণ করতে পারবেন। জলের জন্যই কিন্তু আমের আচার দেখবেন নষ্ট হয়ে যায়। যাই হোক, এখানে যে জলটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু আমেরই জল। এটার মধ্যে আমি আলাদা করে কোনো প্রকারেরই জল ব্যবহার করিনি। এইভাবে যদি আপনারা আমের চাটনি বানিয়ে নিয়ে থাকেন, তাহলে কিন্তু দীর্ঘদিন চাটনিটা ভালো থাকবে। এবার সেদ্ধ করা আমটাকে আমি একটা নেটের সাহায্যে ছেঁকে নেব, যাতে এর মধ্যে আমের মধ্যে যদি কোনো রকম হার্ড পার্ট থাকে, সেটা কিন্তু নেটের এখানে আটকে যাবে আর একদম স্মুথ একটা আমের কাত আমরা পেয়ে যাব। এখানে একবারে কিন্তু আমি সেদ্ধ করা আমটাকে দিইনি, ভাগে ভাগে আমি আমটাকে দিয়ে ঠিক এইভাবে নেটের সাহায্যে ছেঁকে নিচ্ছি। এখানে আমটা আমি পুরোটাই ছেঁকে নিয়েছি। আজকের আমের চাটনিটা আমি গুড় দিয়ে করে নেব। আপনারা চাইলে কিন্তু চিনি অথবা মিছরির সাহায্যেও করে নিতে পারেন। এখানে আমি নিয়ে নিয়েছি গুড়। গুড় এখানে আমি ব্যবহার করেছি 3 কাপ। তবে আপনারা চাইলে কিন্তু এর থেকে বেশি গুড়ও ব্যবহার করতে পারেন, আবার এর থেকে কমও ব্যবহার করতে পারেন। মানে টকটা আপনারা কতটা রাখবেন সেটা কিন্তু আপনারা নিজেরাও ডিসাইড করতে পারেন। আমার জন্য এটাই পারফেক্ট। আবার গুড় কতটা ব্যবহার করবেন সেটা কিন্তু আমের টকের ওপরেও নির্ভর করে। সেটা অবশ্যই আপনারা চেক করে নেবেন আর নিজেদের পছন্দ মতোই গুড়টা অ্যাড করে দেবেন। এখানে গুড় আর আমের কাঠটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এভাবে মিশিয়ে নিলে কিন্তু খুব তাড়াতাড়ি গুড়টা মেল্ট হয়ে যাবে। আমের কাঠ আর গুড়টা একদম মেল্ট হয়ে মিশে যাবে। এটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে রেখে দেবো একপাশে। চলে যাব নেক্সট স্টেপে। এরপর আমি বানিয়ে নেব চাটনির জন্য মশলা। এই মশলার ওপরেই কিন্তু চাটনির টেস্টটা নির্ভর করে। এখানে আমি নিয়ে নিয়েছি 3টে শুকনো লঙ্কা, 2 টিস্পুন মৌরি, 1 1/2 টিস্পুন গোটা ধনে,
1.5 টিস্পুন গোটা জিরে, 1 টিস্পুন হলুদ সর্ষে, 1 টিস্পুন আজওয়াইন, হাফ টিস্পুন কালো গোটা গোলমরিচ, আর এখানে নিয়ে নিয়েছি একটু অল্প পরিমাণে দারচিনি আর 3টে লবঙ্গ। এই দারচিনি আর লবঙ্গটা কিন্তু অবশ্যই মশলায় অ্যাড করবেন, এর জন্য কিন্তু একটা আলাদা ফ্লেভারই অ্যাড হয়, এটা অবশ্যই স্কিপ করবেন না। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে মশলাগুলোকে আমি এখানে হালকা রোস্ট করে নেব। এখানে মেথিটা আমি দিতে ভুলে গেছিলাম, 1/4 টিস্পুন মেথি অ্যাড করেছি। মেথিটা কিন্তু বেশি অ্যাড করবেন না, মেথি বেশি অ্যাড করলে একটু তেতো ভাব চলে আসে। দেখবেন 2 থেকে 3 মিনিটের মধ্যেই মশলাটা থেকে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, তখনই মনে করবেন মশলাটা আপনার ড্রাই রোস্ট হয়ে গেছে। এটাকে একটা প্লেটে ঢেলে আমি কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছি, এভাবেই ঠান্ডা করে নিচ্ছি। ঠান্ডা হয়ে গেলে লঙ্কার যে বোটাগুলো ছিল সেগুলোকে আমি ছাড়িয়ে নিচ্ছি। লঙ্কার বোটাগুলো ছাড়িয়ে নিয়ে সমস্ত মশলাকে আমি এখানে মিক্সির জারে অ্যাড করে দিচ্ছি। মিক্সির জারেই আজকে আমি মশলাটা তৈরি করে নেব, তবে খুব বেশি মশলাটা একদম স্মুথ পাউডার তৈরি করব না, একটু কিন্তু গোটা গোটা রাখবো। মশলাটা একটু গোটা গোটা থাকলে আচার খাওয়ার সময় যখন এটা মুখে পড়বে তখন কিন্তু খুবই টেস্ট লাগে। মশলাটাকে এখানে আমি একটা বাটিতে ঢেলে রেখে দিচ্ছি। ততক্ষণে গুড় আর আমের কাতটা কিন্তু খুব ভালোভাবে মিশে গেছে। এখানে দেখতেই পাচ্ছেন একদম মেল্ট হয়ে গেছে, সবকিছু একসাথে মেল্ট হয়ে মিশে গেছে। খুব ভালো করে আমি একবার এটাকে মিক্স করে নিচ্ছি। এরপরে নিয়ে নিচ্ছি একটা কড়াই। এরপর আম আর গুড়ের কাতটাকে আমি কড়াইতে অ্যাড করে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে এখানে আমি অন করে দিচ্ছি, আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেই কিন্তু আমের চাটনিটা বানিয়ে নিতে হবে। এখানে কন্টিনিউয়াস কিন্তু আমের চাটনিটাকে নাড়তে হবে একদম নিচের থেকে, না হলে নিচের দিকে কিন্তু আমের চাটনিটা লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। এখানে বড় বড় বাবলসগুলো আসতে শুরু করেছে, এই সময় এখানে আমি অ্যাড করে দেবো হাফ টি স্পুন রেগুলার সল্ট, হাফ টি স্পুন ব্ল্যাক সল্ট, হাফ টি স্পুন হলুদ গুঁড়ো, হাফ টি স্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, হাফ টি স্পুন চাট মশলা। সব কিছুকে খুব ভালো করে এখানে মিক্স করে নিতে হবে। এখানে হলুদ গুঁড়োটা আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা দিলে কালারটা কিন্তু দুর্দান্ত আসবে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে কন্টিনিউয়াস কিন্তু এটাকে নাড়তে হবে, আর একটু খুব সাবধানে, কারণ এটা কিন্তু গায়ে ছিটে আসতে পারে। এটা বানাতে কিন্তু খুব বেশি সময় লাগে না, 8 থেকে 10 মিনিটের মধ্যেই কিন্তু আচারটা তৈরি হয়ে যায়। যখন এভাবে বাবলসগুলো আবারও আসতে শুরু করেছে, এই সময় আমি এখানে 2 টেবিল স্পুন ভাজা মশলাটা অ্যাড করে দিলাম। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো মশলাটা কম বেশি করতে পারেন। আবারও সবকিছুকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। এখানে সমস্ত মশলাটাই আমার এখানে মিক্স করা হয়ে গেছে। এভাবেই আরো 5 থেকে 7 মিনিট নেড়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন চাটনিটা কিন্তু বেশ গাঢ় হয়ে গেছে। এরপরে ঠান্ডা হলে আরো একটু গাঢ় হয়ে যাবে। আমি আর এটাকে বেশি গাঢ় করব না, এই কনসিস্টেন্সিটাই আমি রেখে দেবো। আপনারা দেখতেই পাচ্ছেন এর কালার আর টেক্সচার কতটা সুন্দর হয়েছে। চাটনিটাকে একদম কমপ্লিট ঠান্ডা করে নেবেন, তারপরেই কোনো এয়ারটাইট কন্টেনারে এটাকে স্টোর করবেন। আমি এখানে একটা কাঁচের জার নিয়ে নিয়েছি। কাঁচের জারটাকে আগে থেকেই আমি পরিষ্কার করে ধুয়ে ড্রাই করে রেখেছি। আর এই আচারটা এতটাই টেস্টি, আপনারা যতই বানাবেন না কেন অবশ্যই কম পড়ে যাবে। ঘরে যদি কখনো সবজি না থাকে, এই আচারটা দিয়েও কিন্তু রুটি বা পরোটার সাথে খাওয়া যেতে পারে। আর এটাকে আপনারা বাচ্চাদের লাঞ্চ বক্সেও রুটি পরোটার সাথে কিন্তু দিয়ে দিতে পারেন, বাচ্চারা খুব আনন্দ সহকারে খাবে। চাটনিটাকে দেখে আমি তো আর ওয়েট করতে পারলাম না, একটা গরম রুটি নিয়ে নিয়েছি আর তার মধ্যে নিয়ে নিয়েছি 1 চামচ চাটনি। এটাকে খুব ভালো করে আমি স্প্রেড করে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু 1 চামচ, 2 চামচ, 3 চামচ আপনাদের যতটা পছন্দ ততটাই রুটির মধ্যে স্প্রেড করে নিতে পারেন, রুটি অথবা পরোটা। কখনো যদি ট্রাই না করে থাকেন অবশ্যই এভাবে ট্রাই করার অনুরোধ রইল। আজকে তবে এই পর্যন্তই, আবার দেখা হবে আরেকটি নতুন রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।